সবাইকে জানাচ্ছি রমজানের মোবারক। আজকে আপনাদের মাঝে আসছি আমাদের রমজানের কিছু প্রভাব আমাদের বাত রোগীদের উপর কিরকম পড়তে পারে সেই বিষয়ে কিছু আলাপ আলোচনা করতে। প্রথমত হচ্ছে যে আমাদের বাতের রোগীরা যারা ইতিমধ্যেই রোগ নিরূপণ হয়েছে তাদের যে ওষুধগুলি খেতে হয় সেই ওষুধগুলি নির্দিষ্ট সময়ে সাধারণত ইফতারির পরে এবং সেহরির মাঝামাঝি এই সময়গুলিতে তার ভাগ করে খেয়ে নিতে হবে। অনেক সময় যদি কারো কোনো ওষুধ থাকে যে এটা দুপুরে খেতে হবে, তাহলে তার ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধগুলিকে সঠিকভাবে কোন সময় খেলে ভালো হবে সেই সময়টাকে নির্ধারণ করে রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্তটা নিতে হবে। এছাড়া আমাদের রমজানের যে আমরা ফাস্টিং করি, যেটা আমরা যে রোজা রাখি, রোজার কিন্তু কিছু কিছু ভালো প্রভাব আছে আমাদের ব্যথার উপরে। আমাদের রোজাটাকে আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি এবং আমাদের খাবারের যে নিয়ন্ত্রণ করার যে বিষয়টা আছে সেটা করতে পারি, এই রোজা কিন্তু আমাদের ওজন নিয়ন্ত্রণে সহযোগিতা করে থাকে। বিভিন্ন রকম বাতের সমস্যা আছে যেটা আমরা বলে থাকি ডিজেনারেশন বা বয়সের সাথে বৃদ্ধির সাথে আমাদের শরীরে বিভিন্ন রকম বাতের সমস্যা বা ব্যথার সমস্যা দেখা যায়, যেমন অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা, নি অস্টিওআর্থ্রাইটিস, লাম্বার স্পন্ডিলোসিস, যে ব্যথাগুলি হয় সেটা কিন্তু ওজনের সাথে সম্পৃক্ত। অতএব একটা সঠিক ওজন যদি নিরূপণে আমাদের রোজা রাখার বিষয়টাকে সহযোগিতা করে, তাহলে কিন্তু আমরা এই ধরনের ব্যথাগুলিকে ভালো নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও আমাদের এই রোজার সময় আমরা যে খাবার নিয়ন্ত্রণ করে থাকি, যে ফাস্টিং বলি, সেই ফাস্টিং সময় কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকম কেমিক্যালস বা প্রোটিন জাতীয় থাকে, যেরকম TNF আলফা, IL-6, ইন্টারলিউকিন 6, এগুলি কিন্তু অনেক সময় রোজা রাখার সময় কমতে থাকে এবং আমাদের জয়েন্টের পেইন ব্যথা কমানোর ক্ষেত্রে কিছু ভূমিকা রাখতে পারে। এছাড়া আমাদের আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, যেমন রোজার সময় আমরা যখন একটা সময় খাচ্ছি না, ঠিক অপর সময় খাচ্ছি, ঠিক অপর সময় যদি আমি যথেষ্ট আদর্শ খাবারটা খাই, আমার জানি শরীরে কোনো রকম ভিটামিনস, তারপর ক্যালসিয়াম, তারপরে এই ধরনের মিনারেলসের জন্য কোনো রকম অভাব না হয়, সেজন্য আমার খাবার তালিকায় ওই রোজার পরবর্তী সময়টাতে ইফতারির পরে আবার একটা খাবার একটা সুন্দর প্ল্যান থাকা উচিত। কিভাবে আমরা খাবো ওই সময়টাতে, দুধ খাওয়া, তারপরে আমাদের জন্য ছোট মাছ, শাক, ফল, ভাজা পোড়াটা কম খাওয়া, আমাদের জন্য একটা আদর্শ খাবার খাওয়ার একটা চেষ্টা করতে পারলে ভালো। এছাড়া আরেকটা বিষয় একটু আলোকপাত করতে চাচ্ছিলাম। আমরা আসলে অনেক সময় বলি যে রমজানে আমাদের যখন আমরা রোজা রাখি ওই সময়টা আমাদের পাকস্থলীতে জীবাণু যেগুলি থাকে আর কি, মাইক্রোবায়োম যেগুলি বলি আমরা, সেটার একটা অবস্থা থাকে, যেটা আমাদের সময় যখন নর্মাল খাওয়া দাওয়া করি বা নর্মাল দিন কাজ চলতে থাকে, এই জিনিসগুলির মধ্যে কিছুটা অনিয়ন্ত্রণ দেখা যায়। তো গাট মাইক্রোবায়োম বা গাট ডিসবায়োসিস যেটা থাকে, সেটাকেও একটা সঠিকভাবে রিস্টোর করা বা এটাকে সঠিক পথে নিয়ে আসার ক্ষেত্রেও আমাদের এই ধরনের রোজা একটা ভালো ভূমিকা রাখতে পারে। তো শারীরিকভাবে রোজা যদি আমরা সঠিকভাবে রাখতে পারি, তাহলে আমাদের কিন্তু একটা আদর্শ ওজনের দিকে যেতে পারি, আমাদের প্রদাহকে কমাতে পারে, আমাদের ওজন কমাতে পারে, আমাদের ডিজেনারেটিভ বা যে রোগগুলি হয় অস্টিওআর্থ্রাইটিস, সেগুলিকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারে। আর যারা ইতিমধ্যে বাতের ওষুধ খাচ্ছেন, তারা যদি সঠিক পরিকল্পনা করে কোনো ওষুধের ডোজ যেন না বাদ যায়, সেটাকে সে সঠিকভাবে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে উনি যে সময় রোজা থাকছেন না সে সময়টাতে ঠিক ডোজগুলি নিয়ে যদি সে রমজানটা বা রোজাটা রাখে, তাহলে আশা করা যায় তার বাতের সমস্যা সঠিকভাবে নিয়ন্ত্রণ থাকবে। তার পর থেকে সিরি বন্ধ খাওয়া উচিত, সে বিষয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আমরা আসলে ওই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের যেহেতু পানির একটা স্বল্পতা পড়ে যায়, আমাদের কিন্তু যথেষ্ট পর্যাপ্ত পানি জাতীয় খাবার খেতে হবে। পানিটা খাবো আমরা চাইলে শরবতও খেতে পারি, তবে যাদের ডায়াবেটিস থাকে তারা হয়তো বা চিনির পরিমাণটাকে পরিমিত বা ব্যবহার না করেও শরবত বা পানি খেতে পারে। এছাড়া আমরা বিভিন্ন রকম ফল খেতে পারি, ফলের মধ্যে খেজুর, তরমুজ, তারপরে কমলা, অরেঞ্জ যেগুলি আছে, যেগুলিতে রসালো যে ফল, সেগুলিতে আমরা কিন্তু নিয়মিত রোজার পরে রাখতে পারি আমাদের খাবারের তালিকায়। এছাড়া আমরা বিভিন্ন রকম যেমন মশলা জাতীয় যে জিনিসগুলো আছে, আমরা যেমন বলি যে একটু অ্যাকোয়া, রসুন, দুধ, এই ধরনের কিছু আমরা কিন্তু রাখতে পারি আমাদের খাবার সাথে, কারণ এগুলো আমাদের শরীরে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবেও কাজ করে। কারো ক্ষেত্রে ব্যথা নিরাময়ের ক্ষেত্রে কিছু ভূমিকা রাখতে পারে।
এছাড়া আমাদের ভাজা পোড়া খাওয়ার যে অভ্যাসটা আছে, আমরা সবাই খাই। ভাজা পোড়াটা আসলে পরিমিত খাওয়াটাই ভালো। আমরা লাল চালের ভাত খেতে পারি, শাকসবজি বা ফল যেটা আমরা বললাম সেটা খাওয়াটা ভালো। আমাদের একবার ইফতারি পরে অনেক বেশি খেয়ে ফেলতে হবে ওইভাবে করে না খেয়ে আমরা ওই সময়টাকে কিছুটা ভাগ করে আমরা পরিমিত খাবো, বাট পর্যাপ্ত খাবো। এবং যখন প্রোটিনের মধ্যে আমরা ডিম খেতে পারি, মাছ হয়তো মুরগির মাংস যেটা আমরা পেলাম এটা খেলাম, আমরা হয়তো একটা করে ফলের মধ্যে বা আমরা একটা করে কলা খেতে পারি। এই ধরনের আমাদের দৈনন্দিন যে খাবারগুলি খাচ্ছি সেগুলিকে একটা যে খাবারগুলি শুধু সুস্বাদু হলে যে সে খাবারটা আসলে আদর্শ খাবার তা কিন্তু না। অনেক ক্ষেত্রে দেখা যায় সুস্বাদু খাবারটা আমাদের শরীরের জন্য সঠিক হয় না। অতএব সেক্ষেত্রে আমাদের খাবারটাকে নিরূপণ করতে হবে কোন খাবারটা আমাদের শরীরের জন্য সঠিক, সেটাকে সঠিকভাবে নিরূপণ করে আমাদের খাওয়া যায়। আর এর সাথে যাদের আসলে ডায়াবেটিসটা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা আরেকটা সচেতন থাকতে হয়, জানি মিষ্টি জাতীয় খাবারগুলিকে তার পরিমিতে খাওয়া। আদারস দেখা যাবে যে তার হয়তো বা ওই মিষ্টি জাতীয় খাবারকে ব্লাড সুগারটা হয়তো ইফতারি পরে বেড়ে যেতে পারে, অর্থাৎ তার ইনসুলিন ডোজিং, তারপরে তার যখন সে রোজা রাখছে সেই সময় ডোজগুলিকে অ্যাডজাস্ট করতে হতে পারে। অর্থাৎ খাবারটা ডায়াবেটিস রোগীর জন্য প্রতিদিনই মানে যতটুকু সে খাবেন এটা সঠিক একটা পরিমাপ থাকাটা ভালো। অন্যথায় দেখা যাবে তার ব্লাড সুগার কিন্তু অনেক সময় দেখা যাবে বাড়ছে, ইফতারি পর আগের সময় দেখা যাচ্ছে ইফতারি আগের সময় তো কমে যেতে পারে বা হাইপো হয়ে যেতে পারে। তো এদিকে সচেতন থাকতে হবে। এবং সেক্ষেত্রে না ব্লাড সুগারটা টেস্ট করা, এবং অনেক সময় জাস্ট ইফতারের আগেও আমরা টেস্ট করতে পারি যে আসলে খালি পেটে কেমন থাকছে, খাবারের মাঝখানে খাবারের 2 ঘন্টা পরে কিরকম থাকে। এভাবে করে আমাদের ইনসুলিনের ডোজগুলিকে সঠিকভাবে নিরূপণ করাও খুব জরুরি রোজার সময় আমরা। আর বাতযোগীদের জন্য বললাম যে খাবারগুলি বললাম, আসলে এই ধরনের খাবারগুলি আমার মনে হয় তো বাতযোগীদের জন্য প্রযোজ্য, এবং তারা যদি একটা আদর্শ খাবার খায় তাহলে তারা ভালো থাকবে এবং তারা এর সাথে ওষুধটাও সঠিকভাবে খাবে।